আসসালামু আলাইকুম। কি অবস্থা বাচ্চা কাচ্চারা, কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের এই অধ্যায়ের দ্বিতীয় লেকচার বা 2 নম্বর লেকচার। তো প্রথম লেকচারে আমরা হচ্ছে যোজনী, যোজ্যতা এগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করছি। সো তুমি যদি প্রথম দেখে থাকো এই ক্লাসটা, অবভিয়াসলি এই ক্লাসটা দেখে তারপর এখানে আসবে। ওকে, তো চলো শুরু করি। আজকে হচ্ছে যৌগের রাসায়নিক সংকেত। তো রাসায়নিক সংকেত জিনিসটা কি? রাসায়নিক সংকেত হচ্ছে তুমি যাতে একটা কোড নেমের মতো, যেমন তোমরা বিভিন্ন সায়েন্স ফিকশন মুভিতে রোবট দেখছো, রোবটের একটা কোড নেম থাকে না, ওই রকম একটা নাম। তারপর হচ্ছে কি বলে, আমাদের নিক নেম থাকে না, প্রত্যেকের একটা নিক নেমের সাথে আসলে ব্যাপারটা যায় না। যেমন আমরা ফ্রেন্ডদের অনেককে ভোল্টু বলি, তারপর আরো বিভিন্ন ধরনের মোটকু এই টাইপের জিনিসপত্র বলি। অবভিয়াসলি এটা ঠিক না, বডি শেমিং, বাট তারপর আমরা ইউজ করি যেহেতু সেই জন্য উদাহরণ দিলাম। এরকম একটা নিক নেম বা কোড নেম থাকে কেমিস্ট্রি বা রসায়নের ক্ষেত্রে। প্রত্যেকটা বস্তুকে প্রত্যেকটা যৌগ বা মৌলের এরকম একটা কোড নেম আছে। তো মৌলগুলোর কোড নেম তো আমরা জানি, যেমন হাইড্রোজেন একটা গ্যাস, এটার হচ্ছে এইচ দ্বারা প্রকাশ করি, তারপর অক্সিজেন এটাকে ও দ্বারা প্রকাশ করি। বাট যৌগগুলোর ক্ষেত্রে কিভাবে প্রকাশ করি, যৌগগুলো অনেকগুলো তোমরা জানো, যেমন সোডিয়াম ক্লোরাইড, এটাকে NaCl দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা সবাই জানি, তাই না? তো এই যে সোডিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে H2O পানি, এটাকে কিভাবে লেখা হয়, কেন এরকম লেখা হলো, সেইটার বিষয়ে বিস্তারিত এখানে জানবো। তো প্রথমে হচ্ছে যে যৌগের রাসায়নিক সংকেত কি জন্য লাগে, এটা হচ্ছে ফর্মালডিহাইড, আর এটা হচ্ছে ক্যাজুয়ালডিহাইড। একটা মেম জাস্ট ইন্টারেস্ট ফিল করার জন্য আনলাম। ওকে, তো কেমিস্ট্রিতে রাসায়নিক যে নামগুলো আছে এগুলো কেন ইম্পর্টেন্ট বা এগুলো জানা কেন ইম্পর্টেন্ট, এই কনভারসেশনটা দেখে হয়তো বুঝতে পারছো যে Ba প্লাস Na বা সোডিয়াম দুইবার, তো এটা আসলে কি হয়? ব্যানানা। অবভিয়াসলি ব্যানানা হয় না, তোমরা জানো, তোমরা যেহেতু অনেকে স্মার্ট হয়ে গেছে, প্লাস অনেক কিছু জানো কেমিস্ট্রির ব্যাপারে, অনেকখানি পড়ছো, সো এক্ষেত্রে তোমরা বুঝতে পারছো। যেটা বলছিলাম যে কোড নেম, যেমন এটা হচ্ছে একটা বারকোড। তোমরা সুপার শপে শপিং করতে গেলে বিভিন্ন ধরনের যেটা দিয়ে স্ক্যান করে, যে বারকোড স্ক্যানার দিয়ে স্ক্যান করে, তো এটা দ্বারা আমরা কিন্তু বুঝি না দেখে, আমরা কিন্তু দেখে বুঝি না যে এখানে কি লেখা, জাস্ট কয়টা সংখ্যা দেখি আর কয়েকটা লাইন দেখি, বাট কম্পিউটার কিন্তু ঠিকই বুঝে। তো আমরাও যাতে নামগুলো বুঝতে পারি, সেই জন্য যে কেমিস্ট্রির যে কোনো একটা মৌল বা যৌগকে দেখেই যাতে বুঝতে পারি, অক্ষরটা দেখে যাতে বুঝতে পারি, সেই জন্য হচ্ছে এই যে যৌগের রাসায়নিক সংকেত, এই জিনিসটার আবির্ভাব হয়েছে। তো এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, আমি একটু দেখাই। তো আমি হচ্ছে অনেক আগে যে সময় খুব নিজেকে কুল মনে করতাম, তোমাদের মতো বয়সে, সেই সময় হচ্ছে এইরকম একটা কিউআর কোড কি বারকোড নিজের নামে আমার প্রোফাইলে দিয়ে রাখতাম। ওকে, জাস্ট এমনিতেই দেখালাম। ও, যেটা রোবটের কথা বলছিলাম, রোবটের যেরকম কোড নেম থাকে, এইটা মেবি হচ্ছে বোস্টন ডাইনামিক্স এর একটা রোবট। এটা হচ্ছে অনেক মানে হেল্পফুল একটা রোবট, যেটা হচ্ছে নতুন যেই রোবটগুলো আবিষ্কার হচ্ছে, হিউম্যানয়েড রোবট। ভাই ক্যামেরাটা নাড়াচাড়া করছে, একটু আসতে। আচ্ছা, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে একটা হিউম্যানয়েড রোবট, এটার নাম মেবি কি অ্যাটলাস। হ্যাঁ, অ্যাটলাসই মেবি, আই এম নট শিওর এটা আসলে অ্যাটলাস কিনা। তো এটা হচ্ছে বোস্টন ডাইনামিক্স এর হিউম্যানয়েড রোবট, এটা জানি। এটা হচ্ছে হার্ড ওয়ার্ক, লেবারেরা যে হার্ড ওয়ার্ক করতে পারে না, ওইগুলো করতে পারে। তো এটার হচ্ছে যে একটা নাম দেওয়া আছে অ্যাটলাস, বাট এটার কোড নেম আছে কতগুলা, ওইটা দেখে আসলে বিজ্ঞানীরা বুঝতে পারে। প্লাস কোড নেমের আর একটা মহত্ব বা আর একটা বিশেষত্ব হচ্ছে, ওইটা দেখলে ওইটার ব্যাপারে, ওইটার বৈশিষ্ট্যের ব্যাপারে অনেক কিছু ধারণা করা যায়। এটার আর একটা উদাহরণ দিই। এই যে দেখো বারকোডটা দেখলা, এই বারকোডের প্রথম দিকে কিন্তু এইখানে এখানে হচ্ছে কান্ট্রি কোড দেওয়া থাকে প্রথম দিকে। তো এটা দেখে বোঝা যায় যে এটা কোন দেশের পণ্য, এটা বোঝা যায়। কেমিস্ট্রির ক্ষেত্রে ওইরকম আমরা জাস্ট দেখি বলে দিতে পারবো যে এই বস্তুটা বা এই যৌগটা কোন কোন মৌল দিয়ে তৈরি এবং সেটার কত অণু এটার ভিতর আছে, সবগুলো জাস্ট আমরা দেখেই বলে দিতে পারবো। এই জন্য হচ্ছে এটার উৎপত্তি হয়েছে বা এটা বিজ্ঞানীরা আবিষ্কার করছে। ওকে, তো চল আমরা মেইন পড়াশোনায় ফেরত যাই। ওকে, কোথায়? ওকে, তো প্রথমে যেটা বইতে লেখা আছে, বইয়ের লাইনগুলো একটু পড়ি, যে প্রত্যেকটা মৌলের পরমাণুর জন্য এক কিংবা দুই ইংরেজি অক্ষরের, একটা কিংবা দুইটা ইংরেজি অক্ষরের সুনির্দিষ্ট প্রতীক আছে। যেমন অক্সিজেনকে আমরা ও দ্বারা প্রকাশ করি, মানে একটা ইংরেজি অক্ষর দ্বারা প্রকাশ করি। আবার সোডিয়ামকে এটাকে Na এটা দ্বারা প্রকাশ করি, মানে দুইটা ইংরেজি অক্ষর দ্বারা প্রকাশ করি। এরকম একটা বা দুইটা, সর্বোচ্চ দুইটা, একটা বা দুইটা ইংরেজি অক্ষর দ্বারা প্রকাশ করে, এটা আমরা সবাই জানি, তোমরা ছোটবেলা থেকে জেনে আসছি, এটা নতুন কিছু না। তারপর লেখা আছে যে কোনো যৌগের রাসায়নিক সংকেত হচ্ছে সেই সব মৌল দিয়ে ওই যৌগটির রাসায়নিক গঠন তৈরি হয়েছে তার একটি প্রতীকী উপস্থাপনা। একটু আগে যেটা বললাম যে প্রতীকী উপস্থাপনা, কোন কোন মৌল দিয়ে কোন একটা যৌগ গঠিত হয়েছে, সবগুলো হচ্ছে আমরা দেখে বুঝতে পারবো। এরপর লেখা আছে যে এখানে কোন যৌগের অণুতে যেসব পরমাণু থাকে সেসব পরমাণু প্রতীক এবং সংখ্যার মাধ্যমে অণুটিকে প্রকাশ করে। একটু আগে যেটা বলছে ওইসবই লেখা, যে অণুতে মানে কয় অণু একটা পরমাণু থাকে বা কতটুকু থাকে, সবকিছু আমরা এই যে সংকেতটা দেখেই বুঝতে পারি। ওকে,
তো এখন হচ্ছে এটা কিভাবে লেখা হয় সেই রুলটা ফেরত যায়। ওকে, কিভাবে লেখা হয় সেটা জানার চেষ্টা করি। তো আমাদের বইয়ে ফার্স্ট যে রুলটা লেখা আছে সেটা হচ্ছে কোনো মৌলের অণুর রাসায়নিক সংকেত লিখতে হলে ওই অণুতে বিদ্যমান পরমাণুর প্রতীকটি লিখে মৌলটির প্রতীকের ডান পাশে নিচে ছোট করে সাবস্ক্রিপ্ট করে, ছোট করে মানে সাবস্ক্রিপ্ট করে অণুতে মৌলের অণুর সংখ্যা লিখতে হয়। ওকে, আমি আবার বলছি, এটা আবার পড়ি, তোমরা আমার সাথে আর একটু পড়ার চেষ্টা করো যে কোনো মৌলের অণুর রাসায়নিক সংকেত লিখতে হলে কোনো মৌলের অণু, এখানে কিন্তু যৌগ বলা হয় না, কোনো মৌলের অণুর কথা বলা হয়েছে। আমরা আগে যে সময় ম্যাথ করছি বা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত ম্যাথ করছি ওই সময় তোমাদেরকে একটা কথা বলছি যে এটা হচ্ছে দ্বিপরমাণু গ্যাস। দ্বিপরমাণু গ্যাস বলছি না, অক্সিজেনের কথা। তার মানে অক্সিজেন একটা পরমাণু থাকে না, দুইটা পরমাণু একত্রে মিক্স হয়ে থাকে বা একত্রে বন্ড তৈরি করে থাকে, এই জন্য দ্বিপরমাণু গ্যাস বলে। সো এটা হচ্ছে অক্সিজেন একটা, ধরো একটা অক্সিজেন পরমাণু তো কিভাবে থাকে সেটা তো তোমরা জানো, বাট একটা অক্সিজেন অণু কিভাবে থাকে, দুইটা অক্সিজেন পরমাণু একত্রে মিক্স হয়ে থাকে। তো ওইটা এখানে বলছে যে কোনো মৌলের অণুর রাসায়নিক সংকেত লিখতে হলে ওই অণুতে বিদ্যমান পরমাণুর প্রতীকটি লিখে তারপর প্রতীকের ডান পাশে নিচে ছোট করে অণুতে মৌলের সংখ্যা লিখতে হয়, মানে কয়টা অণু আছে সেটা লিখতে হয়, কয়টা পরমাণু আছে সেটা লিখতে হয়। ব্যাপারটা কিরকম একটু তোমাদের দিয়ে দেখায়। ধরো নাইট্রোজেন একটা দ্বিপরমাণু গ্যাস। তো নাইট্রোজেন কি সিঙ্গেল এরকম পরমাণু আকারে থাকে না, নাইট্রোজেনের দুইটা পরমাণু একত্রে এরকম বন্ড তৈরি করে। এই দেখো নাইট্রোজেনের দুইটা পরমাণু একত্রে বন্ড তৈরি করে, তারপর হচ্ছে এই যে নাইট্রোজেন অণুটা তৈরি করে, দুইটা নাইট্রোজেন পরমাণু একত্রে বন্ড তৈরি করছে, এটাকে ট্রিপল বন্ড বলে, বা তিনটা বন্ধন তৈরি করছে। ট্রিপল বন্ড কি এটা বুঝাই দিচ্ছি একটু পর, জাস্ট এতটুকু বোঝো যে এটা হচ্ছে নাইট্রোজেন অ্যাটম বা পরমাণু এবং এইটা একসাথে একত্র হয় নাইট্রোজেন অণু গঠন করে। এবং এইটাকে কিভাবে লেখা হয়, সাবস্ক্রিপ্ট করে নিচে লেখা হয়। এই যে দ্বিপরমাণু গ্যাসগুলো এইভাবে লেখা হয়, এই যে N2 আকারে লেখা হয়। আবার অক্সিজেন যেহেতু দ্বিপরমাণু গ্যাস সেটাকে O2 আকারে লেখা হয়। আশা করি এটা বুঝছো। তারপর অনেক মৌল আছে যে একেবারে সিঙ্গেল হইতে থাকে, যেমন হিলিয়াম সিঙ্গেল এককভাবে থাকে, এই জন্য জাস্ট এই সি লেখা, এটাও একটু পড়া আছে। তো অক্সিজেনের যে উদাহরণটা দেখাইলাম সেটা একটু দেখাই। ও এটাই এখানে লেখা আছে যে নাইট্রোজেন অণুতে দুইটা নাইট্রোজেন পরমাণু থাকে, সুতরাং নাইট্রোজেন অণুর সংখ্যা হচ্ছে N2 এইভাবে না, এটা স্লাইডে ভুল আসছে, এটা N2 বা নিচের দিকে সাবস্ক্রিপ্ট করে লেখা থাকবে N2টা। ওকে, এরপরে কি আছে, এরপরে একটু আগে যেটা বললাম অক্সিজেন একটা দ্বিপরমাণু গ্যাস। তো অক্সিজেন দ্বিপরমাণু গ্যাস কিভাবে থাকবে, দুইটা অক্সিজেন পরমাণু একত্রে বন্ধন তৈরি করবে। তো অক্সিজেনের মানে পারমাণবিক গঠন কিরকম বা ইলেকট্রন বিন্যাস কিরকম সেটা তোমরা সবাই জানো, আগের ক্লাসেই দেখাইছি অক্সিজেনের পারমাণবিক গঠন বা ইলেকট্রন কনফিগারেশন কিরকম। তো শেষ কক্ষপথের যে ইলেকট্রন গুলো দেখছো, তো দুইটা ইলেকট্রন আর একটা অক্সিজেন পরমাণু দুইটা ইলেকট্রনের সাথে বন্ধন তৈরি করে O2 আকারে থাকে। এই যে অক্সিজেন শুধুমাত্র O আকারে থাকে না, অক্সিজেনের রাসায়নিক সংকেত O, তো O আকারে থাকে না, এটা একটা দ্বিপরমাণু গ্যাস, সেজন্য O2 আকারে থাকে। ওকে, এরপরে কি আছে দেখি। এই একটু আগে যেটা বলছিলাম যে কিছু কিছু পরমাণু আছে যারা হচ্ছে এক পরমাণু আকারে থাকে বা বন্ধন গঠন করে না, অনুগঠন করে না। যে কিছু কিছু মৌল আছে যারা অনুগঠন করে না, তাদেরকে শুধু প্রতীক দিয়ে বোঝানো হয়। যেমন সকল ধাতু অনুগঠন করে না, ধাতুর ক্ষেত্রে কি জানি Fe জানি, তারপর সোডিয়াম, এগুলোর ব্যাপারে জানি। তো সকল ধাতু অনুগঠন করে না, তাই আয়রনকে বোঝাতে আয়রন বা Fe বা লোহাকে বোঝাতে Fe, জাস্ট Fe লেখা। এখানে কিন্তু Fe2 লেখা হয় না। অক্সিজেন যেরকম O2 লেখা হয়েছিল, নাইট্রোজেনের ক্ষেত্রে যেরকম N2 লেখা হয়েছিল ওই রকম লেখা হয় না। ওকে, আশা করি এতটুকু বুঝছো। এরপরে কি আছে দেখি। আবার নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে, নিষ্ক্রিয় গ্যাস কিরকম, নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে অনুগঠন করে না বলে এদেরকে লিখতে হয় তাদের প্রতীক ব্যবহার করে, যেমন হিলিয়াম এই সি লেখা। একটু আগে যেটা বলছি যে নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে এগুলো হচ্ছে অনুগঠন করে না। একটু আগে যেরকম দেখালাম যে নাইট্রোজেনের দুইটা পরমাণু একত্রে মিক্স হয়ে একটা অক্সিজেন, কোথায় ছিলাম, একটু একজন লোক আসছিল, সো কনসেন্ট্রেশনটা ব্রেক হয়েছে। আবার বলছি যে অক্সিজেনের দুইটা পরমাণু একত্রে বন্ড তৈরি করে O2 অণু আকারে থাকে, এটা একটা দ্বিপরমাণু গ্যাস। একটা অণুতে অক্সিজেনের একটা অণুতে দুইটা পরমাণু থাকে, একটা দ্বিপরমাণু গ্যাস বলা হয় থাকে। বাট নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে, তারপর হচ্ছে ধাতুর ক্ষেত্রে এরা দ্বিপরমাণু আকারে থাকে না বা নিজেদের ভিতর বন্ড তৈরি করে থাকে না। ওকে, আশা করি এটা বুঝছো। এরপরে কি আছে দেখি, চলো কোথায় গেল। ওকে, এখন হচ্ছে যৌগ। এইটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যৌগ। যৌগের ব্যাপারে কিরকম, কোন যৌগের অণু যদি দুটি ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হয় তাহলে যৌগের অণুতে বিদ্যমান মৌল কিংবা যৌগমূলক দুটির প্রতীক পাশাপাশি লিখে একটি মৌলের পাশে নিচের দিকে ছোট করে অপর মৌলটির যোজনী লিখতে হয়। আমি 100% শিওর এই লাইনটার কিছুই তোমরা বুঝো না। আসো এক্সপ্লেন করি, প্রথম লাইনটা ধরে এক্সপ্লেন করি, তারপর বাকিগুলো এক্সপ্লেনেশনটা বলছি। কোন যৌগের অণু যদি দুইটি ভিন্ন মৌলের পরমাণু, একটা যৌগ মানে কি দুইটা ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হয়, যেমন পানি, তাই হাইড্রোজেন এবং অক্সিজেন, মানে দুইটা ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত। হাইড্রোজেন এবং অক্সিজেন, পানি দিয়ে আমরা চিন্তা করবো। ওকে,
কোনো যৌগের অণু যদি দুটি ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হয় তাহলে যৌগটির অণুতে বিদ্যমান যৌগটির অণুতে বিদ্যমান মৌল। আবার বলছি, কোনো যৌগের অণু ধরো একটা হচ্ছে পানি, তো পানির অণুতে কয়টা পরমাণু বিদ্যমান? হাইড্রোজেনের পরমাণু বিদ্যমান, অক্সিজেনের পরমাণু বিদ্যমান, মানে দুইটা ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত যৌগটির অণুতে বিদ্যমান মৌল দুইটা কি? হাইড্রোজেন এবং অক্সিজেন। কিংবা যৌগমূলক, এখানে কিন্তু যৌগমূলক বা রেডিক্যাল নাই, যৌগমূলক বা রেডিক্যালের ব্যাপারে বলছি, এখানে কিন্তু যৌগমূলক বা রেডিক্যাল নাই, পানির কথা বলছি। তো এখানে যৌগমূলক বা রেডিক্যাল থাকলেও এটাকে আমরা ইগনোর করি, জাস্ট দুইটা পরমাণু আছে বা যে দুই ধরনের পরমাণু আছে হাইড্রোজেন এবং অক্সিজেন, এইটা চিন্তা করি। দুটির প্রতীক পাশাপাশি লিখে, হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইটার প্রতীক পাশাপাশি লিখে একটি মৌলের পাশে নিচের দিকে ছোট করে অপর মৌলটির যোজনী লিখতে হয়। আমি পেন দিয়ে দেখাই, নাহলে তোমরা বুঝবা না ব্যাপারটা। ওকে, কোথায় গেল পেন? আমার পেন। ওকে, পেন আসছে না কেন? What happened? What is this? পেন কেন আসছে না? ওয়েট, দেখি। ওকে, এখানে আসছে। ওকে, আসতেছে। ফাউন্টেন পেন না তো, মার্কার পেন, ওয়াইলি পেন, এটা দিয়ে হবে। ওকে ওকে, যেটা বলছিলাম, কোনো একটা যৌগটা চিন্তা করতে বলছি, পানি। তো পানির মানে কি? H2, ওইটা পরে লিখবো। তো পানিতে দুইটা ভিন্ন মৌলের পরমাণু আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন। তো সেটাকে কি বলছে? এই দুইটার প্রতীক পাশাপাশি লিখতে হবে, এই দুটির প্রতীক পাশাপাশি লিখতে হবে। তার মানে হাইড্রোজেন এবং অক্সিজেন, আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন পাশাপাশি লিখলাম। ওকে, এরপর কি বলছে? একটি মৌলের পাশে নিচের দিকে ছোট করে অপর মৌলটার যোজনী। একটা মৌলের পাশে নিচের দিকে ছোট করে অপর মৌলটার যোজনী। দেখো, অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এইটা কোথায় লিখতে হবে? অপর মৌলের নিচের দিকে, এই যে এইরকম করে লিখতে হবে। এবং হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী 1, এটাকে এখানে লিখতে হবে। বাট এইটাকে এইভাবে লেখা হয় না, এখানে এটাকে আমরা ইগনোর করব, এটাকে হচ্ছে আমরা মুছে দিই, এটাকে এইভাবে লেখা হয় না। জাস্ট এক থাকলে এটাকে লেখা লাগে না, মানে একটা তো একটা আছে। আবার বলছি, যে কোনো যৌগ যদি গঠিত হয় এইভাবে, মানে যে কোনো যৌগ তো 2-3টা মৌল দিয়ে গঠিত হবে, তাই না? তো ওই কয়টা মৌল আমরা লিখবো, প্রথমে লেখার পর একটা মৌলের নিচের দিকে সাবস্ক্রিপ্ট করে অপর মৌলের যোজনীটা লিখবো। এখানে হাইড্রোজেনের নিচে কি লিখবো? অক্সিজেনের যোজনী লিখবো। এইটা এখানে বলছে। এইটা কেন হয় আমি বুঝাচ্ছি পরে, জাস্ট এতটুকু বুঝছো কিনা বইয়ের লেখাটা এতটুকু ইনশিওর করতে পারো, তাহলে হচ্ছে তোমরা ফিউচারের লেখাগুলি একটু পর যেটা বলবো এটা সব বুঝবা ভালোভাবে। ওকে, আমি ইরেজার দিয়ে মুছে দিই সব। ওকে, ডান। ওকে, সরি, ইরেজার, স্লাইড ইরেজার। ওকে, ওকে, ডান। এরপরে কি আছে দেখি। ওকে, ও এই যে পানিটা ছিল, আমি জাস্ট ভুলে গেছিলাম এই জন্য। তো পানির উদাহরণ দেওয়া হয়েছে, পানি হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত। এতক্ষণ যেটা বললাম আবার পেঁচাইতে হবে এটা। তো এখন হচ্ছে কি করতে হবে? দুইটা পাশাপাশি লিখতে হবে, হাইড্রোজেন এবং অক্সিজেন লিখলাম। এবং হাইড্রোজেনের নিচে কোনটা লিখবো? অক্সিজেনের যোজনী 2, এটা হচ্ছে এটার বিপরীত পাশে লিখবো। আবার বলছি, এখানে যেটা লেখা আছে এটা বুঝাইতেছে, আমি কিন্তু যোজনী ওইগুলো বুঝাইতেছি না, এখন যোজনী একটু পর বুঝাবো। জাস্ট এখানে যেটা লেখা আছে এটা বুঝাইছি, যে কোনো যৌগ যদি 2 বা 3টা মৌল দিয়ে গঠিত হয়, তো একটা মৌলের নিচের দিকে, দেখো একটা মৌলের নিচের দিকে অপর মৌলটার যোজনী নিচের দিকে সাবস্ক্রিপ্ট করে লিখবো। এখানে হাইড্রোজেনের যোজনী যদি 10 হইতো, অক্সিজেনের নিচে 10 লিখতাম। আবার অক্সিজেনের যোজনী যদি 5 হইতো, হাইড্রোজেনের নিচে এখানে 5 লিখতাম। ওকে, আশা করি এতটুকু বুঝছো। ও, এখানে লেখা আছে, জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখো। অক্সিজেনের যোজনী এখানে লিখবো, এবং এখানে হচ্ছে হাইড্রোজেনের যোজনী একটা উচ্চ থাকে। ওকে ওকে, এরপর কি আছে দেখি। এরপর হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন কিভাবে গঠিত হয়। যোজনীর ব্যাপারে তো বলছি, যে যোজনী মানে কি? একটা পরমাণু, একটা মৌলের পরমাণু অন্য একটা পরমাণুর সাথে যে বন্ধনগুলো গঠন করতে পারে বা বন্ধন গঠন করার যে ক্ষমতা, সেটি হচ্ছে যোজনী। তো এক একটা মৌলের যোজনী একরকম। হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2, তারপর হচ্ছে কার্বনের যোজনী হচ্ছে 4। কার্বনের যোজনী কত? 4। এখন কার্বন এবং হাইড্রোজেন এরা যদি বন্ধন তৈরি করে, তো কিভাবে বন্ধন তৈরি করবে? তো সিম্পল চিন্তা করবো, কার্বনের 4টা যোজনী বা 4টা হাত আছে, এবং হাইড্রোজেনের 1 যোজনী বা 1টা হাত আছে। তো হাইড্রোজেন কি করবে? 4টা হাইড্রোজেন, মানে কার্বনের 4টা হাত দিয়ে 4টা হাইড্রোজেন কার্বনের 4টা হাতকে ধরবে, এইভাবে এরা বন্ধন গঠন করবে। এখন লেখার ক্ষেত্রে কিভাবে লিখবো? এই দেখো, হাঁপাই গেছে ভাই, প্রচুর গরম এখানে, এসি অফ। সরি, আমি পার্সোনালি একটু প্রবলেম আছে, দ্যাটস একটু ওয়ার্ডগুলো আমার স্লিপ করছে, আমি বুঝতে পারছি। এক্সট্রিমলি সরি ফর দ্যাট।
ওকে, আমরা পড়াশোনায় ফেরত যাই। তো এখানে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দিয়ে যেহেতু যৌগটা গঠিত, তো কার্বন এবং হাইড্রোজেন লিখলাম। এখন একটু আগে যে বইয়ের লাইনটা পড়লাম সেইখানে কিভাবে লিখছিলাম বা কি পড়ছিলাম, যে একটা মৌলের নিচের দিকে অপর মৌলটা যেটার সাথে বন্ধন গঠন করছে ওইটার যোজনী লিখবো। তো কার্বনের যোজনী 4, এটা কোথায় লিখবো? হাইড্রোজেনের নিচের দিকে 4, এবং হাইড্রোজেনের যোজনী 1, এটা এখানে লিখবো। এটা অবশ্য লেখা লাগে না, সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, CH4 এইভাবে লিখতে পারি। এটা দিয়ে সিম্পলি তো কি বুঝে তোমরা বুঝছো যে একটা কার্বন 4টা হাইড্রোজেনকে ধরছে, এটাই বুঝে। তো কার্বনের যদি 4টা যোজনী থাকে বা 4টা হাত থাকে, লেটস সে কার্বনের 2টা হাত, আমরা ভুলে গেলাম কার্বনের 4টা হাত, লেটস সে কার্বনের 2টা হাত, তো 2টা হাত দিয়ে 2টা হাইড্রোজেনকে ধরবে, এইটাই বুঝাইছে। যে কয়টা হাইড্রোজেনকে ধরবে এটা কিভাবে বুঝাবো, এখানে 4 বা 2 যেটা হবে সেটা লিখে দিয়ে। আশা করি এটা বুঝছো, একটু কনসেন্ট্রেশন করতে হবে, একটু মাথা দিয়ে চিন্তা করতে হবে, তাহলে আশা করি বুঝে যাবে এখানে আসলে কি করতেছে। ওকে, এখন আমরা অনেকগুলো উদাহরণ দেখবো, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট, যোজনী দিয়ে কিভাবে বন্ধন তৈরি করে। তো কার্বনের যোজনী 4, এটা আমরা জানি। অক্সিজেনের যোজনী 2, তো আবার হাত দিয়ে যেভাবে চিন্তা করি এভাবে চিন্তা করবো। আচ্ছা, আমার রেকর্ড কি হচ্ছে? আমি রুমের ভিতরে একা, ক্যামেরাম্যান নেই। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, ওকে সরি। ওকে, তো কার্বনের 4 যোজনী বা 4 যোজী মৌল, তো কার্বনের 4টা হাত লিখলাম। আচ্ছা, এখানে বন্ধনটা আছে, ওকে আছে। কার্বনের 4টা হাত এবং অক্সিজেনের কয়টা হাত? অক্সিজেনের 2টা হাত। তো এইখানে কিভাবে বন্ধন তৈরি করবে? অক্সিজেন 2টা হাত দিয়ে কার্বনের 2টা হাতকে ধরবে, আর একটা অক্সিজেন কার্বনের বাকি 2টা হাতকে ধরবে। ওকে, এই যে এই 2টা হাতকে ধরলো, আর একটা অক্সিজেন এসে কোথায় গেল? এই যে এই 2টা হাতকে ধরবে। ওকে সরি, ওকে এইভাবে। তো এইটা কিভাবে লিখবো? কার্বন লিখলাম, অক্সিজেন লিখলাম। এখন কার্বনের যোজনী কত? এখানে একটু বোঝার বিষয় আছে। ওকে, দাঁড়া আমি পেন আনি আবার। ওকে, আমার পেন কোথায়? ফাউন্টেন পেন না, আমার ওয়াইলি পেন লাগবে। ওকে, কালার হচ্ছে রেড। ওকে রেড। তো হচ্ছে আমি লিখলাম, এটাকে ইগনোর করি, এটা কিভাবে আসলো? এখানে কার্বন লিখলো, এখানে অক্সিজেন লিখলাম। ওকে, এখন আমরা আগে যে থিওরি পড়ে আসছিলাম ওইখানে কিভাবে লিখছিলাম, তো বন্ধন তো এইভাবে গঠিত হয়, এটা বুঝছি। বাট এখানে কি লেখা ছিল যে একটা মৌলের যোজনী অপর মৌলের নিচের দিকে লিখতে হবে। তো অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী হচ্ছে 2, অক্সিজেনের যোজনী 2, এটা লিখলাম। ওকে, এখন কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী হচ্ছে 4, এটাকে এখানে নিচে লিখলাম। বাট আমরা কার্বন ডাইঅক্সাইড তো এইভাবে চিনি না। তো এটার সহজ নিয়মটা হচ্ছে বা এটার রুলটা হচ্ছে, এখানে যেহেতু 2 দিয়ে কাটাকাটি করা যায় বা নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে যদি 2টা সংখ্যাকে ভাগ করা যায়, লেটস সে এখানে ছিল 5, এখানে ছিল 10, তো সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে 5 দিয়ে 2টাকে ভাগ করা যেত। তো এইখানে কি করা যায়? যেহেতু 2 এবং 4 আছে, তো 2টা সংখ্যাকে কত দিয়ে ভাগ করা যায় বা কত দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়? 2 দিয়ে ভাগ করলে। তো 2 দিয়ে যদি ভাগ করি, এখানে থাকে হচ্ছে 1 আর এখানে থাকে 2, এইভাবে এটাকে লেখা হয়। ওকে, আশা করি এটা বুঝছো। ওকে, তো এটা আমরা ডিলিট করে দিই। ওকে, এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সটে কি আছে দেখি। নেক্সট হচ্ছে ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়ামের যোজনী কত? ম্যাগনেসিয়ামের যোজনী 2, মানে 2টা হাত আছে। অক্সিজেনের যোজনী 2, তার মানে 2টা হাত আছে এবং 2টা হাত দিয়ে ওরা 2টা হাতকে ধরবে। অক্সিজেনের 2টা হাত দিয়ে 2টা হাতকে ধরবে। সো একটা ম্যাগনেসিয়াম একটা অক্সিজেন বন্ধন তৈরি করবে। এখানে ওই যে একটু আগে যে থিওরিটা পড়াইলাম ওইটার নিয়মে লেখা আছে যে এখানে অক্সিজেনের যোজনী 2, 2টা এখানে লিখছি এবং ম্যাগনেসিয়ামের যোজনী 2 এইটা অপর পাশে লিখছি। তো এইরকম আগে একটু আগে যেটা বললাম যে কাটাকাটি করা গেলে 2টা সংখ্যাকে কত দিয়ে ভাগ করা যায় বা কাটাকাটি করা যায়? 2 দিয়ে। সো 2টা কাটাকাটি করে ম্যাগনেসিয়াম অক্সাইড, এইভাবে আমরা লিখতে পারি। ওকে, এরপর হচ্ছে আরো উদাহরণ, জিঙ্কের যোজনী কত? 2, এটা হচ্ছে SO4 2- যৌগমূলক বা রেডিকেল। ওকে, সালফেট আয়ন যেটাকে বলি। তো SO4 2- এই যৌগমূলক বা রেডিকেল, এই রেডিকেলটার যোজনী কত? এটা রেডিকেলটার যোজনী হচ্ছে 2। রেডিকেল বা যৌগমূলক কি, এটা যদি না বোঝো আমার পাস্ট ক্লাসগুলো দেখে আসবা, ওইখানে সব আমি ডিটেলসে বলছি। ওকে, তো এরকম আগের মতোই সিম্পল, যেভাবে বন্ধন গঠন করে এভাবে বন্ধন গঠন করবে। তো এই রুলটা অনুযায়ী যদি লিখতে চাই, তো জিঙ্ক এবং এটা হচ্ছে SO4 2- এই যৌগমূলক বা রেডিকেল। তো এটাকে এখানে লিখলাম, এটাকে এখানে লিখলাম। এটাকে ব্র্যাকেট দিয়ে কেন লাগছে? কারণ এটা একটা যৌগমূলক বা রেডিকেল, সো এটাকে একটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, কারণ এটা সম্পূর্ণ আলাদা একটা মৌলের মতো আচরণ করতেছে, আলাদা একটা এই যে 2টা মৌল একসাথে মিলিত হয় একটা যৌগ গঠন করার কথা ছিল, বাট এরা যৌগ গঠন করে নাই, এরা যৌগমূলক বা রেডিকেল আকারে রয়ে গেছে। এই জন্য ওটা আলাদা একটা মৌলের মতো আচরণ করে, এই জন্য এটাকে একসাথে এরকম ব্র্যাকেট দিয়ে লিখছি। তো ব্র্যাকেট দিয়ে লেখার পর এখন হচ্ছে SO4 2- এটার যোজনী কত? 2, তো এই যোজনীটা এখানে লিখছি এবং জিঙ্কের যোজনী কত? 2, ব্র্যাকেটের ওই পাশে লিখছি। সো এটা কাটাকাটি করে দিতে পারি আমরা। ওকে, যে কাটাকাটি করে দিই SO4 2, জিঙ্ক SO4 2। এখন বলতে পারো যে ভাইয়া SO4 এই যে 2- SO4 2- এইটার 4টা কাটাকাটি করলো চায় না কেন? ভাই এটা হচ্ছে এই 4টা হচ্ছে ভিতরে, এইটা আলাদা একটা। SO4 2- এইটা আলাদা একটা জিনিস। সো এটা এইভাবে বন্ধন তৈরি করবে। ওকে,
আশা করি এটা বুঝছো। ওকে, জিঙ্ক সালফেট। ওকে, এরপর কি আছে উদাহরণ দেখি। ওকে, সালফার আর অক্সিজেন। তো সালফারের যোজনী এখানে হচ্ছে 4, অক্সিজেনের যোজনী 2। তো এইভাবে সালফার এবং অক্সিজেন লিখলাম। তো সালফারের অক্সিজেনের ওই পাশে লিখলাম কত, সালফারের যোজনী, এবং সালফারের নিচে লিখলাম অক্সিজেনের যোজনী। তো এখানেও 2 দিয়ে কাটাকাটি করা যায়। তো 2 দিয়ে যদি কাটাকাটি করা যায়, SO2। ওকে, সালফার ডাই অক্সাইড। আচ্ছা, ডাই অক্সাইড যে কেন বলে, সালফার ডাইঅক্সাইড, এখানে সালফার আছে এবং অক্সিজেন আছে, এই জন্য হচ্ছে অক্সাইড। সালফার এবং অক্সিজেনের জন্য অক্সাইড হয়েছে, এবং ডাই মানে 2টা, এই জন্য হচ্ছে ডাই অক্সাইড বুঝাইছে। ওকে, এটা আসলে ইন্টারেস্টিং কোনো পড়া না। সো আমি জানি অনেকে ইন্টারেস্ট ফিল করতেছে না, বাট কিছু করার নাই ভাই, কিছু পড়া তো এরকম বোরিং হবে। ওকে, ক্লোরিনের যোজনী 1, এরপর এসছে NH4 প্লাস, এটার যোজনী 1। সো হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। ওকে, অ্যামোনিয়াম আয়ন, তো এটার যোজনী 1 বা 1 হাত দিয়ে ধরে, তো এইভাবে হচ্ছে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড। ওকে, NH4Cl। ওকে, অ্যামোনিয়াম ক্লোরাইড। আশা করি বুঝতে পারছি এটা। এখানে আর ডিটেলসে কিছু বলার নাই। এটা হচ্ছে মেবি লাস্ট স্লাইড আমাদের। কপারের যোজনী 2, SO4 2-, এটার যোজনীয় 2। তো হচ্ছে আগের মতো হাত থিওরি দিয়ে এইভাবে যে কিভাবে লেখে এইটা না বোঝার চেয়ে আমরা হচ্ছে যোজনীর থিওরি দিয়ে চিন্তা করবো, তাহলে হচ্ছে এই লেখাটার চাইতে ওইটা বেশি ইফেক্টিভ। আই থিঙ্ক, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে বেশি ইফেক্টিভ। বিকজ দেখো, এখানে চিন্তা করো এইভাবে যে কপার এর 2টা যোজনী বা দ্বিযোজী বা 2টা হাত আছে, এটার SO4 2-, এটার 2টা হাত আছে, 2টি হাত দিয়ে 2টা হাতকে ধরবে, সিম্পল একই। তো এক্ষেত্রে এই যে কাটাকাটি 2, এগুলোর চিন্তা করতে হবে, CuSO4 কপার সালফেট। ওকে ওকে, আশা করি এতটুকু বুঝছো। এরপর কি, এরপর আর কিছু নাই। যোগের অনুর পাশাপাশি সংকেত কিভাবে লিখতে হয় সবই বুঝছো। তো আর কি, আর কিছু আছে তোমাদের বইয়ে, কিছু আছে কিনা দেখি, তারা তোমাদের বইয়ে এক্সট্রা কিছু আছে কিনা দেখি। ওকে, কত পৃষ্ঠায় তোমাদের বইয়ের এটা? 120 ওকে, আর কিছু নাই। সো এই হচ্ছে আজকের ভিডিও, আশা করি ভালোভাবে বুঝছো। তো এই তো, আর কিছু বলবো? আর কিছু বলার নাই মেবি, আর কিছু বলা উচিত। হ্যাঁ, ও আচ্ছা, মোটিভেশনের কথা বলছিল আগের ক্লাসে। ও আজকে ক্লাস যেহেতু একটু কম সময় হয়েছে, তো একটা স্টোরি বলি ওদেরকে। স্টোরিটা অনেকেই জান, তো যারা জানো, ক্লাস কিন্তু শেষ, চাইলে চলে যেতে পারো। এই ক্লাসটা, এই টপিকের ক্লাসটা শেষ। ওকে, তো অনেক বছর আগে একটা মেবি সক্রেটিসের গল্প একটা। তো ওই সময় তো মোটিভেশনের অভাবে ভুগতো মানুষ, ওই সময় ডিপ্রেসড ছিল মেবি মানুষ। যাই হোক, তো এই লোক, আগেকার দিনে তো এইরকমই ছিল যে একজন গুরুর কাছে বিভিন্ন শিষ্যরা পড়তো, এই সময় তো স্কুল ছিল না। তো সক্রেটিসের শিষ্য তার কাছে গিয়ে বলল যে, গুরু, আমি মোটিভেশন ফিল করতে পারতেছি না, তো মোটিভেশন কিভাবে ফিল করবো, বা কাজ করার আগ্রহ পাচ্ছি না। হ্যাঁ, আসেন ভাই, সমস্যা। তো সে, উনি কি করলো, মোটিভেশন, না মোটিভেশন দিতেছিলাম, তারা নেই, কাট করে দিতে পারো। আচ্ছা আচ্ছা, সরি, ভাই আসছিল। তো যেখানে ছিলাম, তো এই সক্রেটিস কি করলো, বললো যে কালকে আসো। তো পরের দিন আসলো শিষ্যকে নিয়ে নদীর পাড়ে গেল। নদীর পাড়ে যাওয়ার পর হচ্ছে নদীতে নামলো 2জন। নদীতে নামার পর কি করলো, শিষ্যকে পানির নিচে চুবাই ধরলো একেবারে। তো পানির নিচে একেবারে ধরার পর, মানে একেবারে চেপে ধরার পর কি হলো, স্টুডেন্ট তো, মানে শিষ্য তো ছটফট করতেছে শ্বাস নেওয়ার জন্য, নিঃশ্বাস নেওয়ার জন্য, একটু নিঃশ্বাস নেবে। সো উঠানোর পর, মানে শেষ সময়, যে সময় মারা যাবে প্রায়, ওই সময় উঠাইলো। উঠানোর পর জিজ্ঞেস করলো, এখন বুঝছো মোটিভেশন কি? বলছে না, এখনো তো বুঝিনি মোটিভেশন কি। তো ওই সময় সক্রেটিস বললো যে, তুমি পানির নিচে যে সময় ছিলা, সে সময় তোমার লাইফের লক্ষ্য কি ছিল, একমাত্র চাওয়া কি ছিল, যে আমার নিঃশ্বাস নিতে হবে, আই নিড অক্সিজেন। তো তোমার লাইফে মোটিভেশন বা তোমার ড্রিম যদি এইরকম হয়, সেক্ষেত্রে তোমার কাছে মোটিভেশন, সাকসেস, এগুলো কোনো ম্যাটার করবে না। সাকসেসফুল মানে তোমার একটা জিনিস চাইলে এমন ভাবে চাইতে হবে যে পৃথিবীতে ওইটা ছাড়া কোনো কিছুর অস্তিত্বই নাই। ওই রকম করে যদি কোনো কিছু চাও, তখন কিন্তু পৃথিবীতে তোমার মোটিভেশনের অভাব হবে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এরকম হবে না যে ভালো লাগে না, আজকে পড়াশোনা করবো না, এরকম কখনোই হবে না। বিকজ তুমি জানো তোমার জান প্রাণ, ওই যে বলে না, যারা হচ্ছে লাভ অ্যান্ড রিলেশনশিপে থাকে, তো তখন কি হয়, তাদের পার্টনার তাদের কাছে হচ্ছে পৃথিবীর একমাত্র জিনিস থাকে, একমাত্র চাওয়ার জিনিস থাকে। তো কি বলে ওইটাকে, যে ওই সময় তো লজিক কাজ করে না, বলে না প্রেমে অন্ধ। তো ওই সময় তো লজিক কাজ করে না। তো তোমার স্বপ্ন চাও, তোমার ড্রিমটা যদি ওই রকম হয়, সেক্ষেত্রে তোমার কাছে এই যে মোটিভেশন, তারপর হচ্ছে প্রত্যেকদিন মোটিভেশন শোনা লাগবে না, বা তুমি কখনো ডিপ্রেসডও ফিল করবে না। আমার লাইফে এরকম একটা উদাহরণ আছে, যেমন ইন্টারমিডিয়েটে যখন আমি পড়ি অ্যাডমিশন টেস্টে, তখন হচ্ছে আমি
এডমিশন টেস্ট নিয়ে এতটা সিরিয়াস ছিলাম, হ্যাঁ আমি এডমিশন একদম ফেইলিয়ার, আমি জানি, আমি স্বীকার করে নিচ্ছি, আমি এডমিশনে কোনো মানে কোথাও ভালো কোথাও চান্স পাইনি, আমি স্বীকার করে নিচ্ছি আমার ব্যর্থতাটা, বাট আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। সো এই স্টোরিটা বলছি, ছোট করে একটু বলি। তো ওই সময় কি করতাম, আমার কাছে আর পৃথিবীতে আর কিচ্ছু ছিল না, নাথিং। আমি জাস্ট ঘুম থেকে উঠতাম, খাওয়া, গোসল করা আর বাথরুমে যাওয়া, এই কাজ বাদে আমি পুরোটা সময় পড়তাম। 15-16 ঘন্টা, এমন হয়েছে 4 থেকে 5 ঘন্টা জাস্ট টেবিলে এক নাগারে বসে পড়ছে, এরকম হয়েছে। তো আমার কাছে ওই সময় আর কিছুই ছিল না, আমার মোটিভেশন মানে ল্যাক অফ মোটিভেশন হইতো না কখনো, যে আমার ডিপ্রেস লাগছে, আমি মানে পড়তে ইচ্ছে করতেছে না, ভালো লাগতেছে না, এরকম কোনো হইতো না। বিকজ আমার লাইফের একমাত্র গোল, একমাত্র টার্গেট ছিল ওইটা। সো লাইফে তুমি যদি কোনো কিছু চাও, লেটস সে তুমি একজন বিখ্যাত বিজ্ঞানী হতে চাও, সায়েন্টিস্ট হতে চাও, এনিথিং। আমার এক ফ্রেন্ড আছে, ওর হচ্ছে ড্রিম হচ্ছে একজন আলেম হওয়া। তো আলেম হওয়ার জন্য জানো অনেক বেশি পড়াশোনা করতে হয়। তো যে এক একজনের মানুষের এক এক রকম স্বপ্ন থাকে, যে তোমার যে কোনো স্বপ্ন থাকতে পারে। তো যেই স্বপ্নই থাকুক না কেন, তো স্বপ্নের পিছনে তুমি যদি ওইভাবে ছুটতে পারো, বা স্বপ্নটাকে মাথার ভিতর যদি ওইভাবে গেঁথে নিতে পারো, তো সেক্ষেত্রে তোমার, আমি মনে করি না যে এরকম প্রত্যেকদিন সার্চ দিয়ে মোটিভেশন, নিউ মোটিভেশনাল ভিডিও, ইনটুটেড মোটিভেশনাল ভিডিও, এই টাইপের ভিডিও শোনা লাগে। আমার এক সার্চ ছিল মনোজ চ্যাটার্জি নাম। সো উনি বলতেন যে, আবির জানো পৃথিবীতে সবচাইতে বোকা লোক কোনটা? যে লোক স্বপ্ন দেখে কিন্তু সে অনুযায়ী কাজ করে না। তো তুমি, আমরা জানি তোমাদের অনেক বড় বড় ড্রিম আছে, অনেক বড় বড় স্বপ্ন দেখো তোমরা, বাট সেইটা অনুযায়ী কাজ করতে হবে, বাট স্বপ্নটাকে ওইভাবে দেখতে হবে, স্বপ্নটাকে দেখার মতো যদি দেখতে পারো। আমাদের ইসলাম ধর্ম তো এরকম আছে যে চাওয়ার মতো চাও, এবং চাওয়ার মতো চাইলে দেওয়ার মালিক তো অবশ্যই আল্লাহ। এখন চাওয়ার মতো চাইলে যে তুমি পেয়ে যাবে এরকম না ব্যাপারটা। ধরো তুমিও পড়াশোনা করতেছো আর একজনও পড়াশোনা করতেছো, তো পড়াশোনা যেহেতু রিলেভেন্ট হতো না, পড়াশোনা দিয়ে ধরুন দিচ্ছি, তো একটা ছেলে পড়তেছে, তুমি পড়তেছো না, আর একটা ছেলে খুব বেশি পড়তেছে, তো আল্লাহর কাছে চাইতেছে আল্লাহ আমাকে এটা দাও, আর তুমিও চাইতেছো। এখন তুমি বলো আল্লাহ কাকে দিবে? কাকে দিবে? অবভিয়াসলি ওই ছেলেটাকে দিবে, কারণ আল্লাহ তো ন্যায় বিচারক, তাই না? সে তো বেইনসাফি করে না, তোমার তার সাথে বেইনসাফি হবে যদি তাকে বাদ দিয়ে তোমাকে দেয়। তো অবভিয়াসলি এইরকম আমি একটা বই পড়ছিলাম, বইটার নাম হচ্ছে মেবি সাইরাস, আহমেদ্দিন রুমির লেখা বই হচ্ছে, আমাদের মুসলমানদের ইসলাম ধর্মে যাকে জুলকারনাইন বলা হয়, ওনার জীবনী। তো এই লোকের জীবনীতে একটা কথা লেখা আছে যে, যে হচ্ছে ঘোড়ায় চড়তে জানে না, তার জন্য যুদ্ধে মানে যুদ্ধে যে তার দোয়া করাটাই হচ্ছে অনুচিত। তো যার নৌকা নাই, বা নৌকা চালাইতে জানে না, বা সাঁতার পারে না, তার কাছে নদী পার হওয়াটা স্বপ্ন দেখা, বা নদী পার হওয়ার জন্য দোয়া করাটাই অযৌক্তিক জিনিস। ব্যাপারটা এরকমই। সো চাওয়ার মতো চাও, বা মনের ভিতর যদি ঢুকাইতে পারো কোনো স্বপ্ন বা ড্রিম, সেক্ষেত্রে তোমার কাছে এগুলা কোনো ম্যাটার করবে না। সরি, আমি যদি একটু বেশি বড় করে ফেলছি, আমি আরেকটা উদাহরণ দিই। আমার এক ফ্রেন্ড ছিল, তো হচ্ছে আমাদের সবার কি হয়, ম্যাক্সিমামই ম্যাথ করতে ভালো লাগে না, আমারও তো ম্যাথ করতে ভালো লাগে না, পড়াশোনা করতে ভালো লাগে না। বাট এই ছেলে, আমার একটা ফ্রেন্ড ছিল, যেটা বললাম যে রাজা, সৈয়দ ইশতিয়াক রাজা। তো এই ছেলে হচ্ছে ড্রিম ছিল ফিজিক্স নিয়ে কাজ করা। তো আমরা দেখতাম আমাদের ক্লাসের ম্যাথ করতে ইচ্ছা করে না, ও 9-10 থাকতে ইন্টারমিডিয়েটের বই শেষ করে ফেলতো। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে দেখতাম সেকেন্ড ইয়ারের ফিজিক্স বই 2টা শেষ, সবকিছু 2-3টা শেষ করে ফেলছে, বিকজ ওর ড্রিম ছিল এরকম, ওর ড্রিমটাকে ফিল করতে পারতো। তো ড্রিমকে যদি ফিল না করতে পারো, তো তোমার ড্রিম এরকম হওয়া উচিত না যে আমি জাস্ট একজন বুয়েটে চান্স পাবো, ঢাকা ভার্সিটিতে চান্স পাবো। ড্রিমটা কিন্তু বড় জিনিস অনেকটা। ধরো তোমার ড্রিম, লেটস সে তুমি মেডিকেলে চান্স পেতে চাও, তোমার ড্রিমটা এটা হওয়া উচিত না যে আমি জাস্ট মেডিকেলে চান্স পাবো। ড্রিমটা হওয়া উচিত যে আমি রেভলিউশনারি, যুগান্তকারী কিছু করবো এই সেক্টরে। এরকম বড় ড্রিম হওয়া উচিত। ছোট ছোট ড্রিম এইটা মেক সেন্স করে না। মানুষ আশরাফুল মাখলুকাত, বা সৃষ্টির সেরা দেব। সো তুমি যদি জাস্ট স্বপ্ন দেখো যে জাস্ট মেডিকেলে চান্স পাবা, জাস্ট ভার্সিটিতে চান্স পাবা, তারপর কি চান্স পাই যাওয়া, তারপর কি, তারপর তো তুমি ডিপ্রেসড হয়ে যাবা। আমাদের ব্যাচে অনেকে দেখছি বইটা চান্স পাওয়ার পর, মেডিকেলে চান্স পাওয়ার পর পড়াশোনা করতে পারতেছে না, বিকজ তার ড্রিম ছিল ওই পর্যন্ত। স্বপ্নের লিমিটেশনটা তুমি রেখো না। তোমার স্বপ্ন যদি, মানে তোমার ইচ্ছা যদি থাকে গাছের উপরে ওঠার, অবভিয়াসলি স্বপ্নটা আকাশ ছোঁয়া রাখবা। সো এইটা হচ্ছে আজকের ভিডিও। আমি জানি না কতটুকু বোঝাইতে পারছি। ক্লাসের ভিতর যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারো। আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আমি এরকম, আমার ইগো নাই যে আমি জীবনে কোনো ভুল করিনি। অবভিয়াসলি আমি ভুল করি, আমার অনেক ভুল হয়। তো এটাই। তো ভুল হলে কমেন্ট করে জানাবো, আর কিরকম করে আমি আমার ক্লাসে আরো ইমপ্রুভ করতে পারি, ক্লাস কোয়ালিটি বাড়াতে পারি, এগুলো বিষয়ে কমেন্ট করে জানাতে পারো। সো এই হচ্ছে আজকের ভিডিও। দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে, যদি বেঁচে থাকি পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। আসসালামু আলাইকুম।